আসসালামু আলাইকুম। আজকে একটি কবিতা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে এবং এই কবিতারই দুইটা প্রশ্ন আলোচনা করা হবে। কবিতাটা হলো টু ড্যাফোডিল বাই রবার্ট হেরিক এই কবিতাটা, এবং দুইটা প্রশ্ন দুইটা হলো হোয়াট ডাজ দ্য পোয়েট গিভ দ্য এক্সপ্রেশন অফ স্যাডনেস ইন দ্য পোয়েম, হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফিন্ড ইন দ্য পোয়েম। এই দুইটা প্রশ্ন এবং কবিতাটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। শুরু করছি। টু ড্যাফোডিল, রবার্ট হেরিক। স্টেঞ্জা 1। ফেয়ার ড্যাফোডিল উই ওয়েভ টু সি। সুন্দর ড্যাফোডিল ফুলেরা, তোমাদের দেখে আমরা কাঁদি। অর্থাৎ কবি এখানে ড্যাফোডিল ফুলকে সম্বোধন করেছেন। ফুলের সৌন্দর্য মুগ্ধ হলেও কবির মন দুঃখে ভরে ওঠে, কারণ ফুলগুলি খুব দ্রুত ঝরে যায় বা মরে যায়। ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সুন। তোমরা এত তাড়াতাড়ি চলে যাও কেন? ড্যাফোডিল ফুলের জীবন খুবই স্বল্পকালীন। তারা ফোটে এবং অল্প দিনেই শুকিয়ে যায়। কবি এই দ্রুত বিলীন হওয়া দেখে দুঃখিত। অ্যাজ ইয়েট দ্য ইয়ারলি রাইজিং সান। যেখানে এখন তো সূর্যটি ডুবে সবে উঠেছে। অ্যাজ ইয়েট দ্য ইয়ারলি রাইজিং সান। এখনও তো সূর্যটি কেবল সবে উঠেছে। কবি তুলনা করেছেন দিনের শুরু আর ফুলের জীবনের শুরু উভয়ই একদম নবীন অবস্থায় আছে। হ্যাজ নট অ্যাটেন্ড ইন নোন। সূর্য এখনও মধ্যাহ্নে পৌঁছায়নি, মানে দিনটি এখনও পূর্ণ হয়নি। ঠিক তেমনি ফুলের জীবনও শেষ হওয়ার আগেই ম্লান হয়ে যাচ্ছে। ফুলের জীবনও শেষ হওয়ার আগেই ম্লান হয়ে যাচ্ছে। স্টে স্টে, থেমে যাও, থেমে যাও। কবি ফুলদের অনুরোধ করেছেন যেন তারা আরেকটু সময় বেঁচে থাকে, যেন সৌন্দর্যটা আরেকটু উপভোগ করা যায়। আনটিল দ্য হ্যাস্টিং ডে। যতক্ষণ না তাড়াহুড়ো করা দিনটি শেষ হয়। অর্থাৎ দিন যেমন দ্রুত কেটে যায়, ঠিক তেমনি ফুলের জীবনও দ্রুত শেষ হয়ে যায়। হ্যাজ রান বাট টু ইভেন সং। দিনটা অত্যন্ত সন্ধ্যার প্রার্থনা পর্যন্ত চলে যাক। অর্থাৎ কবি চান ফুলগুলো যেন অত্যন্ত সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকে। এটি মানুষের জীবনের সংক্ষিপ্ততাকে ইঙ্গিত করে। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, আই উইল গো উইথ ইউ অ্যালং। আর প্রার্থনা শেষে আমরা তোমাদের সঙ্গে যাব একসাথে। অর্থাৎ কবি বলেন, যখন ফুলগুলো ঝরে যাবে, মানুষও তেমনি একদিন মৃত্যুর পথে যাবে। মানুষ আর ফুল উভয়ই পরিণতি একই। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। আমরাও তোমাদের মতোই স্বল্প সময় বাঁচি। মানুষের জীবনও ফুলের মতোই ক্ষণস্থায়ী। আজ আসি কাল নেই। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং। আমাদের জীবনের বসন্তও খুবই সংক্ষিপ্ত। অর্থাৎ যে সময়টা জীবন সবচেয়ে সুন্দর ও প্রাণবন্ত থাকে সেটাই স্প্রিং, কিন্তু সেটাও দ্রুত চলে যায়। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে। আমরা যেমন দ্রুত বড় হই, তেমনি দ্রুত ক্ষয়প্রাপ্ত হই। অর্থাৎ মানুষ দ্রুত বেড়ে ওঠে, কিন্তু বার্ধক্য ও মৃত্যু দ্রুত আসে ফুলের মতোই। অ্যাজ ইউ অর এনিথিং। তোমাদের মতোই কিংবা অন্য যে কোনো কিছুর মতোই।
সব জীবিত জিনিসেরই একই পরিণতি, মৃত্যু ও বিনাশ। উই ডাই অ্যাজ yours ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে। আমরাও মরতে বসি, যেমন তোমাদের ঘণ্টাগুলো ফুরিয়ে যায়, শুকিয়ে যায়। ফুল যেমন ধীরে ধীরে শুকিয়ে যায়, তেমনি মানুষের জীবনও সময়ের সঙ্গে ফুরিয়ে যায়। লাইক টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মকালের বৃষ্টির মতোই। অর্থাৎ গ্রীষ্মের বৃষ্টি যেমন মুহূর্তেই আসে আর যায়, তেমনি জীবনও ক্ষণিকের। অর অ্যাজ দ্য পার্লস অফ মর্নিং ডিউ, অথবা সকালের শিশির বিন্দুর মতো। অর্থাৎ সকালের শিশির যেমন সূর্যের আলোয় মিলিয়ে যায়, জীবনও তেমনি দ্রুত বিলীন হয়ে যায়। নেভার টু বি ফাউন্ড এগেইন, আর যা আর কখনো ফিরে পাওয়া যায় না। অর্থাৎ মৃত্যুর পর যেমন কেউ ফিরে আসে না, ঠিক তেমনি শুকিয়ে যাওয়া ফুলও আর ফোটে না। এটি জীবনের অস্থায়িত্বের প্রতীক। অর্থাৎ এই কবিতায় কবি বলেছেন, এই কবিতায় রবার্ট হেরিক মানুষ ও ফুলের জীবনের তুলনা করেছেন। ড্যাফোডিল ফুলের মতোই মানুষের জীবনও অল্প দিনের। ফুল যেমন সকালে ফোটে, সন্ধ্যার আগেই ঝরে যায়, মরে যায়, মানুষও তেমনি অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসে, তারপর চলে যায় চিরতরে। কবি আমাদের স্মরণ করিয়ে দেন যে জীবন ক্ষণস্থায়ী, তাই এর প্রতিটি মুহূর্তকে ভালোভাবে প্রার্থনা ও সৌন্দর্যের সঙ্গে কাটানোই উচিত। আচ্ছা, এই কবিতার একটা প্রশ্ন হলো, হাউ ডাজ দ্য পোয়েট গিভ দ্য এক্সপ্রেশন অফ স্যাডনেস ইন দ্য পোয়েম টু ড্যাফোডিল বাই রবার্ট হেরিক। অর্থাৎ রবার্ট হেরিকের টু ড্যাফোডিল কবিতায় কবি কীভাবে দুঃখ প্রকাশ করেছেন। Introduction. Robert Herrick was a 17th century English poet. He is known for his short and beautiful lyrical poems about nature and human life. In his poem To Daffodil, the poet expresses a deep feeling or sadness. রবার্ট হেরিক ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন ইংরেজ কবি। তিনি প্রকৃতি এবং মানব জীবন সম্পর্কে তার ছোট এবং সুন্দর গীতি কবিতার জন্য পরিচিত। তার টু ড্যাফোডিল কবিতায় কবি গভীর দুঃখের অনুভূতি প্রকাশ করেছেন। হি লুকস অ্যাট দ্য short life of the daffodil flowers and compares it with human life. Through his comparison, he shows how everything beautiful in this world must die one day. The tone of the poem is full of sorrows, tenderness, and realization of life's transience. অর্থাৎ কবি ড্যাফোডিল ফুলের সংক্ষিপ্ত জীবন দেখেন এবং মানব জীবনের সাথে তুলনা করেন। এই তুলনার মাধ্যমে তিনি দেখান যে এই পৃথিবীর সুন্দর সব কিছুই একদিন মারা যাবে। কবিতার সুর, কোমলতা এবং জীবনের ক্ষণস্থায়িতার উপলব্ধিতে পরিপূর্ণ। এক্সপেরিয়েন্স অফ স্যাডনেস থ্রু নেচার, প্রকৃতির মাধ্যমে দুঃখের প্রকাশ। At the very beginning of the poem, the poet directly sadness the daffodils. He calls them fair daffodil, meaning beautiful flower.
কবিতার একেবারে শুরুতে কবি সরাসরি ড্যাফোডিলদের সম্বোধন করেছেন। তিনি তাদের ফেয়ার ড্যাফোডিল বলে ডাকেন, যার অর্থ সুন্দর ফুল। বাট দ্য immediately says, "We wave to see you hashed away so soon." This line shows the poet's sadness because the flowers bloom for a very short time. They fade away before the sun reaches its noon, before the day is even half over. কিন্তু তিনি তৎক্ষণাৎ বলেন, আমরা তোমাকে এত তাড়াতাড়ি চলে যেতে দেখতে কাঁদি। এই লাইনটি কবির দুঃখ দেখায়, কারণ ফুলগুলি খুব অল্প সময়ের জন্য ফোটে। সূর্য দুপুরে পৌঁছানোর আগেই, দিনের অর্ধেক শেষ হওয়ার আগেই এগুলি ম্লান হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ফেড হয়ে যায়। The image of the early rising sun that has not attained his noon symbolize that life ends before it reaches maturity. The poet uses this natural image to express how short and certain life is. ভোরে উদিত হয় এই চিত্র, যা দুপুরের পৌঁছায়নি, এর প্রতীক যে জীবন পরিপক্কতা অর্জনের আগেই শেষ হয়ে যায়। কবি এই প্রাকৃতিক চিত্রটি ব্যবহার করে জীবন কতটা সংক্ষিপ্ত এবং অনিশ্চিত তা প্রকাশ করেছেন। আনসার্টিন মানে অনিশ্চিত জীবন, তা প্রকাশ করেছেন। অ্যাপেল টু স্টে, এ ক্রাই অফ সরো, থাকার আবেদন, দুঃখের কান্না। দ্য পোয়েট দেন সেজ, স্টে আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান বাট টু দ্য ইভেন্ট সং। কবি তারপর বলেন, থাকো তাড়াহুড়ো করার দিন পর্যন্ত, হ্যাস্টিং মানে ক্ষণস্থায়ী দিন পর্যন্ত, সন্ধ্যার গানের দিকে ছুটে গেছে, মানে সন্ধ্যার ইভেন্ট সং পর্যন্ত থাকো আর কি। হিয়ার দ্য রিপিটেশন অফ দ্য স্টে shows the poet's desperate appeal. He wants the flowers to remain alive at last until the evening prayer. This plea is not only for the flowers but also for human life itself. এখানে থাকো শব্দটির পুনরাবৃত্তি কবির মরিয়া আবেদনকে প্রকাশ করে। তিনি চান ফুলগুলি অত্যন্ত সন্ধ্যার প্রার্থনা পর্যন্ত বেঁচে থাকুক। এই আবেদন কেবল ফুলের জন্য নয়, মানব জীবনের জন্যও। আচ্ছা, He wishes that life could last a little longer before death comes. This request reveals the inner sadness of the poet, a sorrow for the passing of time and the loss of beauty. তিনি চান মৃত্যু আসার আগে জীবন আরও কিছুটা স্থায়ী হোক। এই অনুরোধ কবির অভ্যন্তরীণ দুঃখ প্রকাশ করে, সময় অতিবাহিত হওয়ার আগে এবং সৌন্দর্য হারানোর জন্য দুঃখ। The word evensong gives a religious touch, suggesting that life should end peacefully after
এ ফুল ডেস ডেভেশন নট টু ইয়ারলি। সন্ধ্যার গান শব্দটি একটি ধর্মীয় স্পর্শ দেয়, যা ইঙ্গিত দেয় যে জীবন পুরো দিনের নিষ্ঠার পরে শান্তিপূর্ণভাবে শেষ হওয়া উচিত, খুব তাড়াতাড়ি নয়। কম্পারিজন বিটুইন ফ্লাওয়ার্স অ্যান্ড হিউম্যান লাইফ। ফুল এবং মানুষের জীবনের তুলনা। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট ওপেনলি কম্পেয়ার্স হিউম্যান লাইফ উইথ দ্য শর্ট লাইফ অব দ্য ফ্লাওয়ার্স। তৃতীয় স্তবকটিতে কবি খোলাখুলিভাবে মানুষের জীবনকে ফুলের সংক্ষিপ্ত জীবনের সাথে তুলনা করেছেন। হি সেজ, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। কবি বলেছেন, আমাদেরও থাকার জন্য অল্প সময় আছে যেমন তুমি। দিস লাইন এক্সপ্রেসেস দ্য ট্রুথ দ্যাট হিউম্যানস টু লিভ ফর এ শর্ট while and then die. এই সত্যটি প্রকাশ করে যে মানুষও অল্প সময়ের জন্য বেঁচে থাকে এবং তারপর মারা যায়। জাস্ট লাইক দ্য ফ্লাওয়ার্স, হিউম্যান লাইফ অলসো হ্যাজ এ ব্রিফ স্প্রিং, দ্য পিরিয়ড অফ ইয়থ অ্যান্ড বিউটি। ফুলের মতোই মানুষের জীবনেরও একটি সংক্ষিপ্ত বসন্ত থাকে, যৌবন এবং সৌন্দর্যের সময়কাল। হি অ্যাডস এ গ্রোথ টু মিট ডিকে। তিনি আরও যোগ করেন, ক্ষয়ের সাথে মিলিত হওয়ার জন্য দ্রুত বৃদ্ধি। দ্যাট মিন্স উই গ্রো ফাস্ট বাট অলসো ডিকে ফাস্ট। এর অর্থ আমরা দ্রুত বৃদ্ধি পাই এবং কিন্তু দ্রুত ক্ষয়ও পাই। The poet feels sad to realize that all living beings share the same fate. This awareness of the shortness of life fills the poem with deep melancholy. অর্থাৎ কবি দুঃখবোধ করেন যে সমস্ত জীবন একই ভাগ্য ভাগ করে নেয়। জীবনের স্বল্পতার এই সচেতনতা কবিতাটিকে গভীর বিষণ্ণতায় ভরিয়ে দেয়। ইমেজেস অফ রেইন অ্যান্ড ডিউ, সিম্বলস অফ ইনফিমেরাল লাইফ। বৃষ্টি এবং শিশিরের ছবি ক্ষণস্থায়ী জীবনের প্রতীক। ইফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী। To express his sadness more strongly, Herrick uses two very soft and touching images. তার দুঃখ আরও দৃঢ়ভাবে প্রকাশ করার জন্য হেরিক দুটি অত্যন্ত নরম এবং স্পর্শকাতর চিত্র ব্যবহার করেন। He compares human life to the summer's rain and the pearls of morning dew. Summer rain comes suddenly and disappears quickly. Morning dew shines brightly for a moment but vanishes as soon as the sun rises. These images beautifully expresses the fleeting nature of life. অর্থাৎ তিনি মানব জীবনকে গ্রীষ্মের বৃষ্টি এবং সকালের শিশিরের মতো এর সাথে তুলনা করেছেন। গ্রীষ্মের বৃষ্টি হঠাৎ আসে এবং দ্রুত অদৃশ্য হয়ে যায়। সকালের শিশির মুহূর্তের জন্য উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে, কিন্তু সূর্য ওঠার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এই ছবিগুলো জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতিকে সুন্দরভাবে প্রকাশ করে।
ক্ষণস্থায়ী এগুলি এই ছবিগুলো জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতিকে সুন্দরভাবে প্রকাশ করে। দে অলসো ক্রিয়েট এ টোন of quiet sorrow, not loud grief, but a gentle, thoughtful sadness. এগুলি শান্ত দুঃখের একটি সুরও তৈরি করে, জোরে শোক নয়, বরং এটি মৃদু ও চিন্তাশীল দুঃখ। The poet feels that nothing in the world lasts forever. Not the flowers, not the rain, not even human life. কবি মনে করেন এই পৃথিবীতে সব কিছু চিরস্থায়ী নয়। ফুলও নয়, বৃষ্টিও নয়, এমনকি মানুষের জীবনও নয়। ফিলোসফিক্যাল স্যাডনেস, অ্যাকসেপ্টেন্স অফ মর্টালিটি, অর্থাৎ দার্শনিক দুঃখ, মৃত্যুর গ্রহণযোগ্যতা। The sadness of the poem is not only emotional but also philosophical. The poet does not cry out in pain. Instead, he accepts death as a natural truth. He realizes that all beauty must fade and all life must end. অর্থাৎ এই কবিতায় দুঃখ কেবল আবেগগত নয়, দার্শনিকও। কবি ব্যথায় চিৎকার করেন না, বরং তিনি মৃত্যুকে একটি স্বাভাবিক সত্য হিসেবে গ্রহণ করেন। তিনি উপলব্ধি করেন যে সমস্ত সৌন্দর্য ম্লান হতে হবে এবং জীবন অবশ্যই শেষ হয়ে যাবে। But still, there is sorrow in that realization. The poet's sadness comes from understanding how quickly time passes. He wants readers to value every moment of life before it is gone. Thus, his sadness becomes meaningful. It teaches the lesson of awareness and appreciation. কিন্তু তবুও সেই উপলব্ধিতে দুঃখ রয়েছে। কবির দুঃখ আসে সময় কত দ্রুত চলে যায় তা বোঝার মাধ্যমে। তিনি চান পাঠকরা জীবনের প্রতিটি মুহূর্তকে শেষ হওয়ার আগে মূল্য দিন। এভাবে তার দুঃখ অর্থপূর্ণ হয়ে ওঠে। এটি সচেতনতা ও উপলব্ধির পাঠ শেখায়। টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্যাডনেস, দুঃখের সুর এবং ভাষা। হ্যারিক্স ল্যাঙ্গুয়েজ in this poem is simple but full of feeling. Words like weep, hasten away, stay and dry away all expresses a sense of loss. The rhythm of the poem is slow and musical, matching the soft mood of sorrow. There is no anger or rebellion, only gentle regret and love for life. The poet's tone is calm, reflective, and filled with emotional depth. He does not just mourn the death of flowers, but also the passing of youth, time and its life itself. এই কবিতায় হেরিকের ভাষা খুবই সহজ কিন্তু অনুভূতিতে পূর্ণ। কাঁদো, তাড়াতাড়ি চলে যাও, থাকো এবং শুকিয়ে যাও, এর মতো শব্দগুলি খুবই ক্ষতির অনুভূতি প্রকাশ করে।
কবির ছন্দ ধীর এবং সঙ্গীতময়, দুঃখের নরম মেজাজের সাথে মিলে যায়। কোনো রাগ বা বিদ্রোহ নেই, কেবল মৃদু অনুশোচনা এবং জীবনের প্রতি ভালোবাসা। কবির সুর শান্ত, প্রতিফলিত এবং আবেগের গভীরতায় পরিপূর্ণ। There is no anger, rebellion, only gentle regard and love for life. The poet's tone is calm, reflective, and filled with emotional depth. He does not just mourn the death of followers, but also the passing of youth, time, and its life itself. অর্থাৎ কোনো রাগ বা বিদ্রোহ নেই, কেবল মৃদু অনুশোচনা এবং জীবনের প্রতি ভালোবাসা। কবির সুর শান্ত, প্রতিফলিত এবং আবেগের গভীরতায় পরিপূর্ণ। তিনি কেবল ফুলের মৃত্যুতে শোক করেন না, বরং যৌবন, সময় ও জীবনের বিলীন হওয়ার জন্যও শোক প্রকাশ করেন। কনক্লুশন। In Two Daffodils, Robert Herrick expresses sadness through the beauty and brevity of nature. By comparing the short life of daffodils with human life, he reminds us that everything in this world is temporary. টু ড্যাফোডিল এ রবার্ট হেরিক প্রকৃতির সৌন্দর্য এবং সংক্ষিপ্ততার মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। ড্যাফোডিলসের সংক্ষিপ্ত জীবনকে মানুষের জীবনের সাথে তুলনা করে তিনি আমাদের মনে করিয়ে দেন যে এই পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী। হিজ স্যাডনেস ইজ কুইক, থটফুল অ্যান্ড ইউনিভার্সাল। তার দুঃখ শান্ত, চিন্তাশীল এবং সর্বজনীন। ইট ইজ নট only about the death of flowers but about the truth of human existence. এটি কেবল ফুলের মৃত্যু সম্পর্কে নয়, বরং মানুষের অস্তিত্বের সত্য সম্পর্কে। The poet teaches us to cherish life's beauty while it's lasts, because like the daffodil, the rain and the dew, we too shall never be found again. কবি আমাদের জীবনের সৌন্দর্যকে লালন করতে শেখান যতক্ষণ না এটি স্থায়ী হয়, কারণ ড্যাফোডিল বৃষ্টি শিশিরের মতো আমরাও কখনো খুঁজে পাবো না। ফাইনাল নোট। দিস পোয়েম ইজ পারফেক্ট এক্সাম্পল অফ melancholy beauty, where sadness is not heavy or hopeless but gentle, reflective, and full of love for the fleeting beauty of life. কবিতাটি বিষণ্ণ সৌন্দর্যের এক নিখুঁত উদাহরণ। এখানে বিষণ্ণতা ভারী বা আশাহীন নয়, বরং কোমল ও প্রতিফলিত এবং জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতি ভালোবাসায় পূর্ণ। আচ্ছা, আরও একটা প্রশ্ন হলো, হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফিন্ড ইন দ্য পোয়েম টু ড্যাফোডিল? অ্যানালাইজ দেম। টু ড্যাফোডিল কবিতায় আপনি কোন ভাষা খুঁজে পান, ভাষাগত রূপ খুঁজে পান, মানে ফিগার অফ স্পিচ খুঁজে পান, সেগুলো বিশ্লেষণ করুন। ইন্ট্রোডাকশন। রবার্ট হেরিকস পোয়েম টু ড্যাফোডিল ইজ এ শর্ট বাট ডিপলি মিনিংফুল পোয়েম অ্যাবাউট দ্য shortness of life. The poet compares the life of beautiful daffodil flowers with human life. রবার্ট হেরিক টু ড্যাফোডিল কবিতাটি জীবনের স্বল্পতা সম্পর্কে একটি ছোট কিন্তু গভীর অর্থবহ কবিতা। কবি সুন্দর ড্যাফোডিল ফুলের জীবনকে মানুষের জীবনের সাথে তুলনা করেছেন। টু মেক হিজ স্যাডনেস মোর expressive. To make his sadness more expressive and emotional, Herrick uses several figures of speech. These figures of speech
give life, beauty and rhythm to the poem. এই ধারণাগুলিকে আরও অভিব্যক্তিপূর্ণ আবেগপূর্ণ করার জন্য হেরিক বেশ কয়েকটি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। এই ভাষাগত ফিগার অফ স্পিচ কবিতায় জীবন, সৌন্দর্য এবং ছন্দ প্রদান করে। They helped the poet to express his sadness and philosophy of life in a poetic and realistic way. এগুলি কবিতাকে কাব্যিক এবং শৈল্পিক উপায়ে তার দুঃখ এবং জীবনের দর্শন প্রকাশ করতে সাহায্য করে। In this answer, we will discuss the main figures of speech found in the poem and analyze how they enrich its meaning. এর উত্তরে আমরা কবিতায় পাওয়া ভাষাগত রূপগুলি নিয়ে আলোচনা করব এবং বিশ্লেষণ করব কিভাবে এর অর্থকে সমৃদ্ধ করে। পার্সনিফিকেশন, প্রথমে আসে পার্সনিফিকেশন। The most striking figure of speech in the poem is personification. Personification means giving human qualities or feelings to non-human things. In this poem, the poet treats the daffodil flowers as if they were living persons. কবিতার সবচেয়ে আকর্ষণীয় ভাষাগত ফিগার অফ স্পিচ হলো ব্যক্তিত্বকরণ অর্থাৎ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে অমানবিক জিনিসগুলোকে মানবিক গুণাবলী বা অনুভূতি প্রদান করা। এই কবিতায় কবি ড্যাফোডিল ফুলগুলিকে এমনভাবে ব্যবহার করেছেন যেন তা জীবন্ত ব্যক্তি। ফর এক্সাম্পলস, ইন দ্য লাইন "Fair daffodil, we weep to see you hast away so soon," the poet talks to the flowers directly using the word "you." He says that the flower hast away, meaning they hurry to go away as if they can move or act like humans. অর্থাৎ কবি তুমি শব্দটি ব্যবহার করে সরাসরি ফুলের সাথে কথা বলেন। তিনি বলেন যে ফুলগুলি তাড়াতাড়ি চলে যায়, যার অর্থ তারা চলে যেতে তাড়াহুড়া করে, যেন তারা মানুষের মতো নড়াচড়া করতে পারে এবং আচরণ করতে পারে। Again, stay until the hasting day has run but to the event song. He requests the followers to stay, like asking a friend not to leave. আবার থাকো যতক্ষণ না তাড়াহুড়ো দিন চলে যায়, হ্যাস্টিং ডে চলে যায়, কিন্তু সন্ধ্যার গানে তিনি ফুলগুলোকে থাকো অনুরোধ করেন যেন বন্ধুকে চলে যেতে না বলা হয়। Through personification, Herrick makes the flower seem alive, emotional and close to human life. This helps readers feel sympathy for the flowers, understand the sadness of their short life. ব্যক্তিত্বের মাধ্যমে হেরিক ফুলগুলিকে জীবন্ত, আবেগপ্রবণ এবং মানব জীবনের কাছাকাছি বলে মনে করেন। এটি পাঠকের ফুলের প্রতি অনুভূতি, সহানুভূতি বোধ করে এবং তাদের সংক্ষিপ্ত জীবনের দুঃখ বুঝতে সাহায্য করে। সিমিলি, another important figure of speech in the poem is simile. Another important figure of speech in the poem, simile. Simile is a comparison between two different things using words such as like or as.
Herrick uses similes to compare human life with short-lived things in nature. কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো উপমা। উপমা অর্থাৎ সিমিলি হলো লাইক অ্যাজ শব্দ ব্যবহার করে দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। হেরিক সিমিলি ব্যবহার করে প্রকৃতির স্বল্পস্থায়ী জিনিসের সাথে মানুষের জীবনের তুলনা করেছেন। ফর এক্সাম্পল, উই ডাই অ্যাজ ইয়োর আওয়ার্স ডু অ্যান্ড ডাই অ্যাওয়ে লাইক দ্য সামার্স রেইন। Here the poet compares human death with the fading hours of the flowers and with summer rain. Summer rain falls suddenly and stops quickly. It is brief and beautiful. In the same way, human life is short and full of change. উদাহরণস্বরূপ, আমরা মারা যাই, তোমার সময় যেমন হয় আর শুকিয়ে যায়, চলে যায় গ্রীষ্মের বৃষ্টির মতো। আবার কখনো খুঁজে পাওয়া যাবে না। কবি মানুষের জীবনকে সকালের শিশিরের সাথে তুলনা করেছেন। একইভাবে আমরা মারা যাই, তোমার সময় যেমন হয়, শুকিয়ে যায়, চলে যায় গ্রীষ্মের বৃষ্টির মতো। এখানে কবি মানুষের মৃত্যুকে ফুলের ম্লান ঘণ্টা গ্রীষ্মের বৃষ্টির সাথে তুলনা করেছেন। গ্রীষ্মের বৃষ্টি হঠাৎ পড়ে এবং দ্রুত থেমে যায়, এটি সংক্ষিপ্ত এবং সুন্দর। একইভাবে কবি মানুষের জীবন সংক্ষিপ্ত এবং পরিবর্তনে পরিপূর্ণ। Again, on as the pearls of morning dew, never to be found again. The poet compares human life to being to morning dew. Dewdrops look bright and shining in the morning, but disappear as soon as the sun rises. This simile beautifully shows how quickly life passes away and can never return. Thus, simile adds vivid imagery and emotional depth to the poem. আবার লাইনগুলিতে অথবা সকালের শিশিরের মুক্তোর মতো আবার কখনো খুঁজে পাওয়া যাবে না। কবি মানুষের জীবনকে সকালের শিশিরের সাথে তুলনা করেছেন। ভোরে শিশির বিন্দু উজ্জ্বল এবং জ্বলজ্বল করে, কিন্তু সূর্য ওঠার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এই সিমিলিটি সুন্দরভাবে দেখায় যে জীবন কত দ্রুত চলে যায় এবং কখনো ফিরে আসতে পারে না। এভাবে সিমিলিটি কবিতায় প্রাণবন্ত চিত্রকল্প এবং আবেগের গভীরতা যোগ করে। Metaphor is another figure of speech used in the poem. A metaphor is a direct comparison where one thing is said to be another. For example, the line, we have as short a spring. Here, spring does not literally mean the season of year. It stands for youth or the happy period of life. রূপক হলো কবিতার ব্যবহৃত আরেকটি ফিগার অফ স্পিচ। মেটাফর হলো একটি সরাসরি তুলনা, যেখানে একটি জিনিসকে অন্য জিনিস বলা হয়। উদাহরণস্বরূপ লাইনটি যেমন, মানুষের বসন্তকাল এত ছোট। এখানে বসন্ত আক্ষরিক অর্থে মানুষের ঋতু,
বছরের ঋতু বোঝায় না, এটি যৌবন এবং সুখী সময়ের জন্য ব্যবহৃত হয়। দ্য পোয়েট মেটাফরিক্যালি compares the short season of spring to the short span of lifetime. This metaphor gives the poem a deeper meaning that just like the spring season passes quickly, our youth and life also fade soon. অর্থাৎ কবি রূপকভাবে মেটাফরিক্যালি বসন্তের সংক্ষিপ্ত ঋতুকে মানব জীবনের সংক্ষিপ্ত সময়ের সঙ্গে তুলনা করেছেন। এই মেটাফোরটি কবিতাটিকে আরও গভীর অর্থ দেয়। বসন্তকাল যেমন দ্রুত চলে যায়, তেমনি আমাদের যৌবন এবং জীবনও শীঘ্রই ম্লান হয়ে যায়, ফেড হয়ে যায়। Another metaphorical image is seen in the day and evening. দিন এবং সন্ধ্যার গান আরেকটি মেটাফর চিত্র দেখা যায়। দ্য ডে সিম্বলাইজ লাইফ অ্যান্ড ইভেন সং সিম্বলাইজ ডেথ অর দ্য এন্ড অফ লাইফ। দিন জীবনের প্রতীক এবং সন্ধ্যার গান মৃত্যু বা জীবনের সমাপ্তির প্রতীক। Thus, the poet used the metaphor of the day's journey to represent the human journey from birth to death. একইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যাত্রাকে প্রতিনিধিত্ব করার জন্য দিনের যাত্রার মেটাফর ব্যবহার করেছেন। সিম্বলিজম, প্রতীক। Herrick also uses symbolism to make the poem more philosophical. A symbol is something that stands for a deeper meaning or idea. হেরিক কবিতাটিকে আরও দার্শনিক করে তুলতে প্রতীকবাদও ব্যবহার করেছেন। প্রতীক হলো এমন কিছু যার গভীর অর্থ ও ধারণার প্রতীক। In this poem, the daffodils are symbols of beauty, youth, and shortness of life. The sun represents the source of life, from sunrise, birth, and noon, maturity, and evening, death. সানরাইজ হলো বার্থ, মানে সূর্য ওঠা হলো বার্থ। তাহলে হচ্ছে কি বোঝালো এই কবিতায়? ড্যাফোডিল হলো সৌন্দর্য, জীবন এবং যৌবন এবং জীবনের স্বল্পতার প্রতীক। সূর্য জীবনের গতিপথের প্রতিনিধিত্ব করে। সূর্যোদয় জন্ম থেকে দুপুর, পরিপক্কতা থেকে এবং সন্ধ্যা মৃত্যু পর্যন্ত এটাকে রিপ্রেজেন্ট করে। The summer's rain and morning dew symbolize the temporary and fragile nature of existence. গ্রীষ্মের বৃষ্টি এবং সকালের শিশির অস্তিত্বের অস্থায়ী ভঙ্গুর প্রকৃতির প্রতীক। এখানে ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। এই শব্দটা স্যানোনিম অ্যান্টোনিম হিসেবে বিসিএস পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে। These symbols make the poem universal. They connect the small life of a follower with the great nature of human life. Through this natural symbol, Herrick teaches a moral lesson. Everything beautiful must end, so we should value it while it lasts. অর্থাৎ এই প্রতীকগুলি কবিতাটিকে সর্বজনীন করে তোলে। এগুলি একটি ফুলের ছোট জীবনকে মানব জীবনের মহান সত্যের সাথে সংযুক্ত করে। এই প্রাকৃতিক প্রতীকগুলির মাধ্যমে হেরিক একটি নৈতিক শিক্ষা দেয়। শিক্ষা দেয় সুন্দর সব কিছুই শেষ হওয়া উচিত, তাই আমাদের এটিকে মূল্যবান মনে করা উচিত। ক্ষণস্থায়ী
যতক্ষণ এটি স্থায়ী হয়। অ্যালিটারেশন অনুপ্রাস। ফেয়ার ড্যাফোডিলস উইভ টু সি হেয়ার দ্য পোয়েট the repetition of the sound W creates a soft and sorrowful tone. অনুপ্রাস হলো কাছাকাছি শব্দের শুরুতে একই alliteration is the repetition of the same constant sound at the beginning of nearby words. It gives the poem a musical and rhythmic effect. অনুপ্রাস হলো কাছাকাছি শব্দের শুরুতে একই ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি। এটি কবিতাটিকে একটি সঙ্গীত এবং ছন্দময় প্রভাব দেয়। এক্সাম্পল: ফেয়ার ড্যাফোডিলস উইপ টু সি হেয়ার the repetition of the sound W creates a soft and sorrowful tone. উদাহরণ: ফেয়ার ড্যাফোডিল আমরা দেখতে কাঁদি। এখানে ডাব্লু ধ্বনির পুনরাবৃত্তি একটি নরম এবং দুঃখজনক স্বর তৈরি করে। স্টে রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড অ্যাডস এমফাসাইজ অ্যান্ড ইমোশনাল অ্যাপিল। থাকো একই শব্দের পুনরাবৃত্তি জোর ও মানসিক আবেদন যোগ করে। Alliteration makes the poem more melodious and hope helps to express the poet's gentle sadness and effectively. অনুপ্রেরণা কবিতাটিকে আরও সুরেলা করে তোলে এবং কবির মৃদু দুঃখকে কার্যকরভাবে প্রকাশ করতে সাহায্য করে। অ্যাপোস্ট্রফি সম্বোধন। Apostrophe is a figure of speech where the poet directly addresses someone or something that cannot respond. In this poem, Herrick speaks directly to the daffodils as if they could hear him. অ্যাপোস্ট্রফি হলো এমন একটি বাক্যাংশ যেখানে কবি সরাসরি এমন কাউকে বা এমন কিছুকে সম্বোধন করেন যা সাড়া দিতে পারে না। এই কবিতায় হেরিক সরাসরি ড্যাফোডিলের সাথে কথা বলেন যেন তারা তাকে শুনতে পাচ্ছে। ফর এক্সাম্পল, ফেয়ার ড্যাফোডিল উই ইউভ টু সি ইউ হ্যাস্ট অ্যাওয়ে so soon. Here the follower are not real listener but the poet emotional addresses gives the poem a dramatic and personal tone. Through apostrophe, the poet expresses his grief and affection more intimately. অর্থাৎ এখানে ফুলগুলি প্রকৃত শ্রোতা নয়, তবে কবি আবেগপূর্ণ সম্বোধন কবিতাটিকে একটি নাটকীয় এবং ব্যক্তিগত সুর দেয়। অ্যাপোস্ট্রফি এর মাধ্যমে কবি তার দুঃখ এবং স্নেহকে আরও ঘনিষ্ঠভাবে প্রকাশ করেন। মোর ইন্টিমেটলি মানে ঘনিষ্ঠভাবে। তাহলে হচ্ছে ইমেজরি চিত্রকল্প। দ্য পোয়েম ইজ ফুল অফ বিউটিফুল অ্যান্ড ইমোশনাল ইমেজরি। Imagery means the use of descriptive words that appeal to our sense, sight, sound and feeling. কবিতাটি সুন্দর এবং আবেগপূর্ণ চিত্রকল্পে পরিপূর্ণ। চিত্রকল্প বলতে এমন বর্ণনামূলক শব্দের ব্যবহার বোঝায় যা আমাদের ইন্দ্রিয়, দৃষ্টি, শব্দ এবং অনুভূতিকে আকর্ষণ করে। এক্সাম্পলস: early rising sun, summer's rain, pearl of the morning dew,
all create vivid picture in the reader's mind. ভোরের সূর্যোদয়, গ্রীষ্মের বৃষ্টি, সকালের শিশিরের মুক্তা পাঠকের মনে প্রাণবন্ত ছবি তৈরি করে। These images help us to feel the freshness of morning and brightness of flowers and the sadness of their fading. Imagery makes the poem more alive and emotionally touching. এই কবিতাগুলি, এই ছবিগুলি আমাদের সকালের সতেজতা, ফুলের উজ্জ্বলতা, তাদের বিবর্ণ হওয়ার দুঃখ অনুভব করতে সাহায্য করে। চিত্রকল্প কবিতাটিকে আরও জীবন্ত এবং আবেগগতভাবে স্পর্শকাতর করে তোলে। কনক্লুশন: To Daffodil, Robert Herrick uses a variety of figure of speech such as personification, simile, metaphor, symbolism, alliteration, apostrophe, and imagery. Each of these devices adds beauty, rhythm, and emotion to the poem. They help the poet to express the deep sadness of life's shortness and the inevitability of death. অর্থাৎ ইনএভিটেবিলিটি মানে হচ্ছে অনিবার্যতা। তাহলে কি বোঝালো? টু ড্যাফোডিল এ রবার্ট হেরিক বিভিন্ন ধরনের বক্তৃতা ব্যবহার করেছেন, মানে ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, যেমন পার্সনিফিকেশন, মেটাফোর, অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি অ্যান্ড ইমেজারি। এই প্রতিটি যন্ত্র কবিতায় সৌন্দর্য, ছন্দ এবং আবেগ যোগ করে। এগুলি কবিকে জীবনের সংক্ষিপ্ততার গভীর দুঃখ এবং মৃত্যুর অনিবার্যতা প্রকাশ করতে সাহায্য করে। থ্রো পার্সনিফিকেশন হি গিভস লাইফ টু flowers. Through simile and metaphor he compares them to human life. Through symbolism he gives the poem a universal meaning. The figure of speech make the poem not only beautiful but also meaningful and memorable. Thus the poem becomes a gentle reminder that life is as brief as the daffodils, shining for a moment and gone forever. অর্থাৎ পার্সনিফিকেশন এর মাধ্যমে ফুলকে জীবন দান করেন, আর সিমিলি এবং মেটাফোর ব্যবহারের মাধ্যমে তিনি আমাদের মানব জীবনের সাথে তুলনা করেন। সিম্বলিজম এর মাধ্যমে তিনি কবিতাটিকে একটি সর্বজনীন অর্থ প্রদান করেন। বাক্যের চিত্রাবলী কবিতাটিকে কেবল সুন্দরই করে না, বরং অর্থবহ এবং স্মরণীয় করে তোলে। এইভাবে কবিতাটি একটি মৃদু স্মারক হয়ে ওঠে যে জীবন ড্যাফোডিলের মতোই সংক্ষিপ্ত, এক মুহূর্তের জন্য জ্বলজ্বল করে চিরতরে চলে যায়। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর কী কী টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনার রেসপন্সের উপর আরও ভিডিও দেওয়া হবে।